তো আমরা পরের প্রশ্নটা দেখি, আমাদের পরের প্রশ্নটা আসলে কি আছে। 7 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল। অর্থাৎ কোন বিলটা আমি রাষ্ট্রপতির সিদ্ধান্ত ছাড়া বা তার সম্মতি ছাড়া আমি সংসদে বলতে পারবো না বা আমি উঠাইতে পারবো না। সবকিছু করতে পারে কিন্তু রাষ্ট্রপতির কিন্তু কিছু কিছু জায়গায় পারমিশন আছে। আমি অনেক সময় বলে থাকি ভাই, রাষ্ট্রপতিটা হচ্ছে অনেকটা আছে কলা গাছ। কলা গাছ যেমন, তার কোনো ক্ষমতা আসলে তেমন ভাবে নাই, সে কিন্তু রাষ্ট্রের প্রধান, বাট তার কিন্তু ক্ষমতা নাই। বাট কিছু কিছু জায়গায় তার কিন্তু খুব ক্ষমতা আছে। সো সেটা হচ্ছে অর্থ বিল। অর্থাৎ কোনো একটা বাজেট পাস করতে গেলে সেটা আগে রাষ্ট্রপতির সম্মতি লাগবে, যে আপনি কি এই বাজেটে আপনি কি আসলে সম্মত। এই যদি তিনি সম্মত হয়, তখন আপনি ওই জিনিসটা সংসদে উত্থাপন করতে পারবেন। এবং তখন সংসদে আসলে সিদ্ধান্ত হবে যে রাষ্ট্রপতি সম্মতি দিছে, আমরা সবাই কি আসলে এই বিলের সাথে একমত। যদি সবাই একমত হয়, তখন দেখবেন যে ওইটা সংসদে পাশ হবে। সো তাইলে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোন বিল সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিল। এরপরে প্রশ্নে চলে যাই। পরে 8 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো, বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে। অর্থাৎ বাংলাদেশের শিশু দিবস, শিশুদের জন্য আমরা চাইল্ড জানি, তাদের জন্য যে দিবসটা সেটা কবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মদিন সেটা হচ্ছে 17 মার্চ। এই 17 মার্চকে বাংলাদেশের জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 17 মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস এবং ওই দিন কিন্তু জাতীয় ছুটি থাকে। সো এই জন্য 17 মার্চকে বলা হয় জাতীয় শিশু দিবস। তাই সঠিক উত্তর আসবে কোনটা? ক, 17 মার্চ। দেন কত আছে দেখি, 9 নম্বর প্রশ্নে যেটা আছে, পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি। একটা থাকে যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান গাজী, এটা হচ্ছে কি আমার অফিসিয়াল নাম। বাট আমাকে যদি আপনি নিক নেমে ডাকতে চান, ওকে ভাইয়া আপনার নাম নাজমুল ভাইয়া, তো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার হচ্ছে আনঅফিসিয়াল নাম। বাট পদ্মা সেতু, আমরা পদ্মা সেতু বলতে পছন্দ করি, বাট পদ্মা সেতুর কিন্তু একটা অফিসিয়াল নাম আছে। দেখে আমি কি কি আছে, পদ্মা সড়ক ও রেল সেতু, বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধু সেতুটা বেসিক্যালি আছে যমুনা নদীর তীরে অবস্থিত, বা যমুনার পরে যে ব্রিজটা আছে সেটাই হচ্ছে বঙ্গবন্ধু সেতু। পদ্মা সেতুর আগে আমাদের বাংলাদেশের সব থেকে বড় যে সেতুটা ছিল সেটা হচ্ছে এই বঙ্গবন্ধু সেতু। বাট বর্তমানে যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, তাই বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু। এখন যেহেতু অনেকে ভাবে কি, যেহেতু চীন সমন আমাদের আছে পদ্মা সেতু তৈরি করতে, অন্য আমরা তো নিজের টাকায় করছি, কিন্তু সহযোগিতা কিন্তু চীনও করছে। তো অনেকে ভাবে কি বাংলাদেশ চীন মৈত্রী সেতু, তো অনেকগুলা ব্রিজ আছে বাংলাদেশে যেগুলোর নাম হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1 2 এইভাবে আছে নাম। বাট অ্যাকচুয়ালি পদ্মা সেতুটা কিন্তু বাংলাদেশ আর চীন মৈত্রী সেতু না। আর কি আছে, ঘ নাম্বারে পদ্মা বহুমুখী সেতু। যেহেতু বহুমুখী কাজ হচ্ছে, এখানে রেল চলতিছে ভাইয়া, এরপরে কি চলতিছে, যাতায়াতের জন্য যে যানবাহন বাস ট্রাক বিভিন্ন কিছু চলতিছে, তার মানে বহুমুখী কাজ হচ্ছে। এই জন্য পদ্মা সেতুটাকে বলা হয় পদ্মা বহুমুখী সেতু। সুতরাং সঠিক উত্তরটা আসবে হচ্ছে ঘ, পদ্মা বহুমুখী সেতু। সো পরের প্রশ্ন আমরা চলে যাই, দেখি আমাদের পরের প্রশ্নটা আছে যেটা, সেটা হচ্ছে কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের একটা অধিবেশন সাধারণত হয়ে থাকে, একটা অধিবেশন সাধারণত আহ্বান করার একটা বিষয় আছে। সো জাতীয় সংসদের অধিবেশন সাধারণত আহ্বান করে থাকে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সাধারণত হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে জাতীয় সংসদের একটা অধিবেশন সাধারণত হচ্ছে 2 মাসের বেশি গ্যাপ রাখা যাবে না। অর্থাৎ কোনো অধিবেশন যদি জানুয়ারির 30 তারিখে শেষ হয়, তাহলে পরবর্তী অধিবেশন অবশ্যই মার্চের 30 তারিখের ভিতর দিতে হবে। 30 তারিখে শেষ হয়েছে, এখন আমি ফেব্রুয়ারি মাসটা ফ্রি রাখতে পারি, মার্চ মাসের 30 তারিখের ভিতরে আমাকে অবশ্যই, মার্চের 30 তারিখের ভিতরে আমাকে অবশ্যই আমাকে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে হবে। অর্থাৎ এই যে একটা সংসদের অধিবেশন থেকে আর একটা সংসদের যে অধিবেশন, এই গ্যাপটা সর্বোচ্চ 2 মাস এর মধ্যে হতে হবে। তার মানে অনেক সময় 2 মাস না এসে 7 দিনও আপনাকে দিতে পারে। সো এটা একটু মনে রাখেন, জাতীয় সংসদে একটা অধিবেশন আর একটা অধিবেশনের মধ্যে সর্বোচ্চ গ্যাপ হইতে পারবে কতদিন? 60 দিন। 60 দিন, সুন্দর করে মনে রাখতে হবে। এটা এটা কিন্তু পরীক্ষায় খুব চমৎকার ভাবে আসে এবং বিভিন্ন সময় কিন্তু পরীক্ষায় এটা দেখা যায়। এরপরে যাই, সম্প্রতি অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদক পেয়েছে কোন দেশ। তো এখানে একটা বিষয় হচ্ছে, সাম্প্রতিকের একটা প্রশ্ন ছিল, বিগত বছরের প্রশ্ন, সাম্প্রতিকের ওই সময় টোকিও, তো যেহেতু আছে টোকিও অলিম্পিক দিছে, তার মানে একেবারে স্পেসিফিক করে দিছে যে টোকিও, সেখানকার অলিম্পিকে আসলে পুরস্কারটা পাইছে কে। তো টোকিও আসলে প্রথম কথা ভাই, টোকিও কোন দেশের রাজধানী? ভাই টোকিও হচ্ছে জাপানের রাজধানী। তো জাপান, ঠিক আছে ভাই, জাপানের রাজধানী। এখন এই জাপানে যে অলিম্পিকটা হয়েছিল, এখানে সাধারণত হচ্ছে অলিম্পিকে সবচেয়ে বেশি পদক, স্বর্ণ পদক পাইছে কে।
এখানে বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে দেশগুলো আছে এগুলোর মধ্যে সব থেকে বেশি পুরস্কার হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্যাটস মিন আমেরিকা এবং সেই সঙ্গে সঙ্গে চীন এবং গ্রেট ব্রিটেন, দ্যাটস কল ইউকে, ইউনাইটেড কিংডম অথবা যুক্তরাজ্য বলা যায়। এই দেশগুলো সাধারণত সব থেকে বেশি পুরস্কার পেয়ে থাকে। এই তিনটা দেশই সাধারণত 1, 2, 3 নম্বরে থাকে। আর রাশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ সময় তারা ড্রাগে আসক্ত থাকার কারণে এই যে ডোপ টেস্টে যায় তারা বাদ পড়ে যায়। তো যেহেতু তিনটা দেশই কিন্তু দিয়ে দিছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসছে প্রথম হয়ে থাকে কি, বরাবরের মতো এখানেও প্রথম হয়ে থাকে আমেরিকা। তাই টোকিও অলিম্পিকে সব থেকে বেশি পুরস্কার পাইছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা অবশ্য সরাসরি মুখস্থ করার জিনিস এবং মনে রাখতে হবে। আশেপাশে যে সাম্প্রতিক তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কেন? কারণ আপনাকে এখন তাই টোকিও দিছে, একসময় অন্য আরেক দেশে হইলে চীনে হইলে বলবে হোয়াং প্রদেশের যে হোয়াং এর যে অলিম্পিক হয়েছে সেটার আসলে সর্বোচ্চ পদক পাইছে কে। তো সবসময় যে যুক্তরাজ্য হবে বা যুক্তরাষ্ট্র হবে এমন কিন্তু না, চীনও কিন্তু হতে পারে। আমি প্রথম যে অলিম্পিকটা দেখছি সেই অলিম্পিকে সর্বপ্রথম সব থেকে বেশি পুরস্কার কিন্তু পাইছিল চীন, সব থেকে বেশি। তো এই জন্য সাম্প্রতিক তথ্যটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে টোকিও অলিম্পিকে সব থেকে বেশি পদক পাইছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। এরপর চলে যাই 12 নম্বরে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? বিআরটিসি, বিটিআরসি, বিআরটিএ, তারপরে হচ্ছে বিএসটিআই। এই যে তিনটা সংস্থা আছে এই সংস্থাগুলোর মধ্যে আমাদের আসলে যে ড্রাইভিং লাইসেন্স সেটা দেয় কে? সেটা দেয় বাংলাদেশ রোড ট্রাফিক এজেন্সি, অর্থাৎ এই যে বিআরটিএ, এটা সাধারণত দিয়ে থাকে। আর এটা হচ্ছে খাদ্যের যে গুণাবলী আছে সেটার সাথে সংযুক্ত। আর বিআরটিসি এটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রাফিক কর্পোরেশন, দ্যাটস কল। এটা হচ্ছে যে যানবাহনগুলো চলে, সরকারি যানবাহনগুলো চলে, এইগুলার দেখভালের দায়িত্বটা হচ্ছে বিআরটিসির। ঢাকা শহরে যারা আসে তারা কিন্তু অধিকাংশ জানে যে এখানে কিন্তু বিআরটিসি বাস আছে, লাল রঙের 2 তলা বাস, সেটাগুলাকে কি বলে? বিআরটিসি বাস। তো আমাদের লাইসেন্স প্রদান করবে যে এই ব্যক্তিটা আমার দেশে আসলে কি ড্রাইভিং করতে পারবে, এ কি এখানে ড্রাইভিং করতে পারবে, এটার পারমিশন দেওয়া হয় কি? বিআরটিএ কে। সুন্দর করে মনে রাখতে হবে। সো সঠিক উত্তরটা আসবে কি? গ। এরপর প্রশ্নে চলে যাই 13, আফগানিস্তানের সম্প্রতি কোন দল ক্ষমতায় এসেছে? তো আফগানিস্তানের এটাও একটা সাম্প্রতিক প্রশ্ন দিছে। আফগানিস্তানের ক্ষেত্রে একটু মনে রাখবেন, আফগানিস্তানে তো বর্তমানে আছে ক্ষমতায় আছে কে? তালেবান ক্ষমতায় আছে। তো তালেবানের ক্ষেত্রে মনে রাখতে হবে তালেবানই আসলে সঠিক উত্তর হবে, কারণ ওই সময় আছে যে সময় প্রশ্নটা আসছে ওই সময় রিসেন্টলি তালেবান আমেরিকার যে সরকার বা আমেরিকার যে সেনাবাহিনী তাদেরকে হটাই দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে ওই দেশের যে সরকাররা ছিল তাদেরকে পরাজিত করে তালেবান আসতে সিংহাসনে চলে আসে। তো এখানে অন্যান্য যে সংগঠনগুলো আছে স্পেশালি যে মুসলিম ব্রাদারহুড, এটা হচ্ছে মিশরের একটা সংগঠন। মিশরের বর্তমানে এটার প্রচুর পরিমাণে জনগণ আছে, বাট অ্যাকচুয়ালি এটা বর্তমানে আসলে সরকার, ওই দেশের সরকার বা আমেরিকা বা বাইরের যে বহির্বিশ্ব ইউরোপ, এরা কিন্তু মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ছিল, যার কারণে বর্তমানে এদের অস্তিত্ব খুব বেশি একটা পাওয়া যায় না। হামাস এটা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, ফিলিস্তিন এর স্বাধীনতাকামী সংগঠন। মুসলিম ব্রাদারহুডকে অনেক সময় জঙ্গি সংগঠন বলা হয়, তবে ইউরোপীয় ইউনিয়ন বা আমাদের যে নিরাপত্তা পরিষদ আছে, ইউরোপীয় ইউনিয়ন সহ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে সেইখানকার যে তালিকাভুক্ত যেটা থাকে যে জঙ্গি সংগঠন, সেইগুলোর ভিতর কিন্তু হামাস এখনো পর্যন্ত ইনক্লুডেড না, যার কারণে কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিসেবেই পরিচিত হচ্ছে হামাস। এটা মনে রাখতে হবে, কারণ হামাস থেকে কিন্তু প্রশ্ন আসে, আমরা প্রায় দেখে থাকি ফিলিস্তিনের সাথে ইসরায়েলে কিন্তু যুদ্ধ বাঁধে। ফিলিস্তিন এবং ইসরায়েল এই দুইটা দেশের মধ্যে কিন্তু প্রায় একটা উত্তেজনার সৃষ্টি হয়। ইসরায়েল তারা কিন্তু মাঝে মধ্যেই ফিলিস্তিনের জায়গা দখল করে নেয়, বিভিন্নভাবে বোমা ফেলে বা মারে। ফিলিস্তিন আসলে এত পাওয়ারফুল না হওয়ার কারণে তারা তো আর ইসরায়েলকে মারতে পারবে না, ইসরায়েল ফিলিস্তিনকে মারে। সো এই জন্য হামাসের কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে, এবং রিসেন্ট ইয়ারগুলোতে এই হামাসের নামগুলো কিন্তু খুব চর্চা হচ্ছে। সো এই জন্য হামাস সম্পর্কে একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে রাখতে হবে। তেহরিকে ইসলাম হচ্ছে পাকিস্তানের একটা সংগঠন, এবং এটার সাথে আসলে পাকিস্তানের সংগঠন এবং এটার সাথে আমাদের সম্পর্ক নাই। এই দলটা ক্ষমতায় আসছিল কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু বের হয়ে গেছে। এটা পাকিস্তানের সংগঠন, এটা আফগানিস্তানের সংগঠন না।
তাহলে যেহেতু আমার প্রশ্নে আফগানিস্তান দিছে, যার কারণে আফগানিস্তানের সংগঠন কোনটা? তালেবান। তাই সঠিক উত্তরটা আসবে কোনটা? তালেবান। ওকে, সো আমরা পরের প্রশ্নে চলে যাই। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে? মানে সবচেয়ে মারা গেছে কোন দেশে? ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং ইতালি। এখানে অনেকগুলা দেশের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা দেশেই কিন্তু আসলে করোনা খুব বিস্তৃত আকার ধারণ করছিল এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে গেলে মারা গেছিল। তো সব থেকে বেশি মৃত্যুবরণ হয়েছে যুক্তরাষ্ট্রে, এটা মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্র এই দেশটাই সব থেকে বেশি মৃত্যুবরণ হয়। এখন যেহেতু করোনা টপিকটা আসলে বাইরে চলে গেছে বা করোনা টপিকটা আর আসলে এতটা ইম্পর্টেন্ট না, সো এখন আপনাকে আর করোনা পড়ার খুব বেশি একটা দরকার নাই। ওই সময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল। 2020 সালে যেহেতু করোনা আসছে, 2020, 21, 22 এই 3টা শিক্ষাবর্ষে কিন্তু আসলে করোনা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। বাট রিসেন্ট ইয়ারে এখন আর করোনার কথা ওইভাবে আপনারা শুনবেন না, জানবেনও না যে আসলে করোনা হয়েছে। মানুষও কিন্তু এখন মনে করে আরে করোনা কি, এসব কিছুই না। সো এই জন্য এটা মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রে, একটা মনে রাখতে পারেন যে সবচেয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর আসি যে তারপরে 15 নম্বর প্রশ্নটা একটু দেখি, যে জীবন থেকে নেওয়া কার লেখা, অর্থাৎ এটা লিখছে কে? এটা কিন্তু একটা চলচ্চিত্র। জীবন থেকে নেওয়া এটা কিন্তু একটা চলচ্চিত্র এবং এটা একটা উপন্যাসের মতো। এটা লিখছে কে আসলে? শামসুর রহমান, মুনির চৌধুরী, সৈয়দ মুস্তফা আলী, জহির রায়হান। জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটা নির্মাণ করছে বা এটা লিখছে, কাহিনী লিখছে হচ্ছে জহির রায়হান। জহির রায়হান হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিজীবী ছিল, যে আমাদের স্বাধীনতার আগে 1971 সালের আগে সে এই দেশে কিন্তু মুভি তৈরি করছে। বাংলাদেশের ভাষাভাষীদের জন্য সে কিন্তু মুভি তৈরি করছে। শহীদুল্লাহ কায়সার ছিল তার ভাই। তারপরে এই ব্যক্তিটা স্বাধীনতার যুদ্ধের সময় 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়, সেখানে কিন্তু একে মারে নাই, শহীদুল্লাহ কায়সারকে মারা হয়েছিল। শহীদুল্লাহ কায়সারকে 14 ডিসেম্বর হত্যা করা হয়। বাট জহির রায়হান স্বাধীনতার পরে তাকে হত্যা করা হয়েছিল বা গুম করা হয়েছিল। কেমনে? সে আসছে তার ভাই শহীদুল্লাহ কায়সারকে একজন ফোন দিয়ে বলছে যে আপনার ভাই আছে, আমার কাছে আছে, চলে আসেন। এখন সে বাসা থেকে বের হওয়ার পরে সে আর জীবনে কখনো বাসায় ফিরে যায় নাই। অ্যাকচুয়ালি জহির রায়হানের সাথে কি হয়েছিল এটা এখনো পর্যন্ত কেউ জানে না। সে কি বেঁচে আছে না মারা গেছে এটাও কেউ জানে না। সো জীবন থেকে নেওয়া এটা কার লেখা? জহির রায়হানের। খুব সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। পরে আমাদের প্রশ্ন যেটা আছে, মুজিব বর্ষের সময়কাল কত? তো মুজিব বর্ষের আসলে সময়কাল যেটা ছিল সেটা কিন্তু অনেক বেশি এক্সটেন্ড হয়। মুজিব বর্ষের সময়কালটা শুরু হয়েছিল হচ্ছে 17 মার্চ 2020 থেকে, 17 মার্চ 2020 থেকে, এবং এটা শেষ হওয়ার কথা ছিল 16 ডিসেম্বর 2021 সালে, 16 ডিসেম্বর 2021 সালে। তবে এটা এক্সটেন্ড হয়, হইতে 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 এটা চলে আসে 30 মার্চ 2022-এ। মানে এটা এক্সটেন্ড হইতে 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 30 মার্চ 2022-এ চলে আসে। সো এটা একটু মনে রাখতে হবে। এবং মুজিব বর্ষের যে লোগো, সেই লোগোটা তৈরি করছিলেন সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা মনে রাখতে হবে। লোগো মুজিব বর্ষের লোগো তৈরি করছিল সব্যসাচী হাজরা। মুজিব বর্ষের লোগো তৈরি করছে সব্যসাচী হাজরা, মনে রাখতে হবে। সব্যসাচী হাজরা, এই পয়েন্টটা খুব সুন্দর করে মনে রাখতে হবে। সব্যসাচী হাজরা মুজিব বর্ষের লোগো তৈরি করছিলেন। ওকে, সো যেহেতু আছে এক্সটেন্ড হয়েছে, সো এই প্রশ্নটা ওই সময় কার্যকর ছিল 2020 সালের জন্য। ওই সময় বলা হতো যে 17 মার্চ 2020 তারিখে শুরু হবে, 16 ডিসেম্বর 2021 তারিখে শেষ হবে। বাট এটা শেষ হয়েছে কবে? 30 মার্চ 2022 সালে। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে মুজিব বর্ষ ছিল, মানে একটা বছর ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছিলেন 1920 সালের 17 মার্চ। তো তার জন্ম হিসাব করলে 2020 সালে হচ্ছে বঙ্গবন্ধুর 100 বছর পূর্ণ হয়, 100তম জন্মদিন আসে। এই 100তম জন্মদিন উপলক্ষে শতবর্ষ ঘোষণা করা হয়, মুজিব শতবর্ষ ঘোষণা করা হয়, এবং যেটা শেষ হয়েছিল 30 মার্চ 2022 সালে। এটা মনে রাখতে হবে। এরপর সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা কয়টি? সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 8টি। যদি একটু বলি যে কে কে আছে, বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই 8টা দেশের সমন্বয় হচ্ছে যে আমাদের সার্ক অবস্থিত বা সার্ক গঠিত। সার্কের সদর দপ্তরটা ভাই কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তরটা অবস্থিত কাঠমান্ডুতে, মনে রাখতে হবে। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে। আরো কিছু জিনিস বলতে হবে, সেটা হচ্ছে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে, সার্কের যে আবহাওয়া অফিস এটা কিন্তু ঢাকাতে অবস্থিত। আবহাওয়া অফিস ঢাকাতে, মনে রাখো।
আবহাওয়া হচ্ছে ঢাকা, আর সার্কের যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। ভারতের যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং, তিনি হচ্ছে এই সার্কের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিলেন দিল্লিতে। যেহেতু বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ ঢাকা হচ্ছে আমাদের দেশের রাজধানী, সো এই জন্য আবহাওয়া অফিসটাও মনে রাখতে হবে। তাহলে কি হলো, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, আবহাওয়া অফিস ঢাকা, বিশ্ববিদ্যালয় দিল্লি। এরপরে যে প্রশ্নটা আসে সেটা দেখে 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি আবিষ্কৃত বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? তো ওই সময় আসে 28তম আসছিল, বাট বর্তমানে কিন্তু বাংলাদেশের গ্যাস ক্ষেত্র আছে 29টি মনে রাখতে হবে। বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র আছে 29টি। সর্বশেষ যে গ্যাস ক্ষেত্র আছে সেটা হচ্ছে ইলিশা, এটা ভোলাতে অবস্থিত। ইলিশা ভোলাতে অবস্থিত, এবং ধরা হচ্ছে সব থেকে বেশি গ্যাস আছে এই ইলিশা ভোলাতে, সব থেকে বেশি গ্যাস আছে, এটা কিন্তু ধরা হচ্ছে। সো এটা একটু মনে রাখতে হবে যে ইলিশা এটা ভোলাতে অবস্থিত। চর অঞ্চল, বাংলাদেশের সব থেকে বড় দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের সব থেকে বড় দ্বীপ হচ্ছে ভোলা। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের বড় দ্বীপ হচ্ছে কোনটা? ভোলা। এবং এটা হচ্ছে একমাত্র জেলা যেটা আছে দ্বীপ বেষ্টিত। এবং মনে রাখতে হবে এখানে ইলিশা নামক একটা আছে জায়গা আছে, সেখানে হচ্ছে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 29তম। সো এখান থেকে যদি আপনাকে প্রশ্ন করে বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র আছে কয়টি, উত্তর দিবেন 29টি। সর্বশেষ কোনটি? ইলিশা। যে সময় এই 28তম গ্যাস ক্ষেত্রটা ছিল হচ্ছে জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জ। ওই সময় সিলেটের জকিগঞ্জে রিসেন্টলি একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছিল। এখন তো আমাদের আসলে বিজ্ঞানীরা নানাভাবে গবেষণা করে, নানা দিক থেকে বিশ্লেষণ করে নতুন নতুন ক্ষেত্র কিন্তু তারা আবিষ্কার করছে। যেমন বঙ্গোপসাগরের ভিতর তারা কিন্তু গ্যাস ক্ষেত্র পাইছে। সো এটা তাহলে সঠিক উত্তর আসবে কোনটি? জকিগঞ্জ। পরের প্রশ্নে চলে যাই। পরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে টি-20 ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? তো এটাও একটা সাম্প্রতিক প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আমাদের রিসেন্ট ঘটনা সম্পর্কে জানতে হবে। সো দেখা যায় কি, মেয়েরা অধিকাংশ সময় খেলাধুলা থেকে একটু বিচ্যুত হয়ে যায়, আরে খেলাধুলা না, আমি ওসবের মধ্যে নাই। সো খেলাধুলার কথা চিন্তা করলেও আপনি যদি খেলাধুলাও দেখেন তাও কিন্তু 2 মার্ক আপনি কমন পাবেন। সো খেলাধুলা সম্পর্কেও আপনাকে ইনফরমেশন রাখতে হবে। সিনেমা সম্পর্কে আপনাকে যেমন ইনফরমেশন রাখতে হচ্ছে, খেলাধুলা সম্পর্কেও রাখতে হবে। তো বাংলাদেশের বর্তমানে টি-20 ওয়ানডে এবং যেটা বলি সেটা আপনারা রিসেন্টলি জানবেন। তারপরও বলি বর্তমান সময়ে হিসাব করলে এখন আসলে আস্তে আস্তে সাকিব আল হাসান, বর্তমানে টি-20, তারপরে আছে টেস্ট, ওয়ানডে, সব জায়গায় আছে সাকিব আল হাসান। তো সামনে হয়তো সে থাকবে না, নতুন আরেকজন আসবে। এবং সেই সঙ্গে সঙ্গে যখন এই প্রশ্নটা আসছিল সেই সময় আসলে ক্যাপ্টেন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, সেই সময় ছিল আছে মাহমুদুল্লাহ রিয়াদ, বর্তমানে সাকিব আল হাসান। ওকে, সো 20 নম্বর প্রশ্নে চলে যায়। বাংলাদেশে কোভিড-19 টিকা প্রথম প্রয়োগ করা হয়, কোন কোম্পানি টিকা প্রথম প্রয়োগ করা হয়েছিল? একটা আছে মডার্না, কোভিশিল্ড, ফাইজার এবং সিনোফার্ম। এই যে কয়েকটা কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানির টিকা সর্বপ্রথম আছে আমাদের এখানে দেওয়া হয়? তো আমাদের এখানে দেওয়া হয়েছিল কোভিশিল্ড, এটা সর্বপ্রথম আমাদের ওখানে প্রয়োগ করা হয়। ইন্ডিয়ান কোম্পানি, এটা হচ্ছে একটা ইন্ডিয়া তৈরি করছিল, ব্রিটিশদের মাধ্যমে ইন্ডিয়া তৈরি করছে। সিনোফার্ম এটা হচ্ছে চায়নাদের কোম্পানি ছিল বা চায়নাদের তৈরি করা। সো আমাদের সর্বপ্রথম এই দেশে যেটা তৈরি মানে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কোভিশিল্ড, সুন্দর করে মনে রাখতে হবে। এরপর আছে 21 নম্বর, মুক্তিযুদ্ধে চলাকালীনে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? তো মুক্তিযুদ্ধের সময়ে 1971 সালে সাধারণত সর্বপ্রথম আমাদের যে বাংলাদেশ নামক যে দেশটা ছিল, এই দেশটাকে যুদ্ধ পরিচালনা করার জন্য 11টা সেক্টরে ভাগ করা হয়। সর্বপ্রথম করা হয়েছিল 9টায়। তো তখন দেখতেছে যে আসলে এটা সুন্দরভাবে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন আমাদের এই সেক্টরগুলোকে ভাগ করা হয়েছিল 11টা সেক্টরে ভাগ করছিল। 11টা সেক্টরে ভাগ করছিল, যেখানে 1 নাম্বার সেক্টর ছিল হচ্ছে চট্টগ্রাম। 2 নাম্বার সেক্টরটা আপনার বেশি আসবে, আমি বলে দিচ্ছি 2 নাম্বার সেক্টরটা বেশি আসবে, সেটা হচ্ছে ঢাকা, কারণ যেটা হচ্ছে ঢাকাতে অবস্থিত। 11 নাম্বারটাও আসে বেশি, 11 নাম্বারটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলটা ছিল 11 নম্বরের ভিতরে। আর লাস্টে যেটা করবেন সেটা হচ্ছে যে 10 নম্বর যেটা আছে, মনে রাখবেন এই 10 নম্বর যে অঞ্চলটা ছিল এটা হচ্ছে নৌ অঞ্চল, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলটা আছে নৌ অঞ্চল, সেটা হচ্ছে এর মধ্যে অন্তর্গত ছিল। এবং এটা কিন্তু পরীক্ষা আসে যে কোন অঞ্চলে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না হচ্ছে এই যে 10 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন না কোন অঞ্চলের? 10 নম্বর সেক্টরের। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো তাই সঠিক উত্তরটা আসবে কোনটা? 10। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? 11 নাম্বার সেক্টর। তাহলে কয়টা সেক্টর? 11 নাম্বার সেক্টর। আর সেক্টর কমান্ডার ছিল না 10-এ। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। সো পরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখি, যে 22 নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?
অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদেরকে কিন্তু নানা ধরনের খেতাব দেওয়া হয়। তো সেই খেতাবগুলোর মধ্যে বীর শ্রেষ্ঠ ছিল, বীর উত্তম, বীর প্রতীক, তারপর আছে বীর বিক্রম, বিভিন্ন ভাবে তো ভাগ করা হয়। তো সর্বপ্রথম আমি একটু সিকোয়েন্সটা লিখে দিই। সবচাইতে উপরে যে পদকটা আছে সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। এবং মনে রাখতে হবে বীর শ্রেষ্ঠ আছে বাংলাদেশের 7 জন, 7 জনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল। এরপর আছে বীর উত্তম, বীর উত্তম, এটা আছে বাংলাদেশে 68 জন, 68 জন আছে বীর উত্তম। এরপর আছে বীর বিক্রম এবং লাস্টে আছে বীর প্রতীক। বীর বিক্রম এটা আছে 175 ছিল, এখন 74 হয়ে গেছে। এবং লাস্টে যেটা আছে বীর প্রতীক এটা হচ্ছে 425, 426 ছিল, এখন 425 হয়ে গেছে। সো এটা কিন্তু আসলে চেঞ্জ হয়েছে। কারণ কিছু আছে বাংলাদেশের যে সরকার আসার পরে একজনকে অ্যাড করছে গেজেটের মাধ্যমে, আর কয়েকজনকে জিয়াউর রহমান সহ কয়েকজনকে তারা কিন্তু আসলে তাদের যে উপাধি সেখান থেকে কিন্তু বের করে দিচ্ছে। সো সব থেকে উপরে তাহলে অপেক্ষা করতেছে কোনটা? বীর শ্রেষ্ঠ। তাহলে সব থেকে উপরের ক্ষেত্র তাহলে কোনটা হবে? বীর শ্রেষ্ঠ। সুন্দর করে মনে রাখতে হবে। এরপর আছে বাংলাদেশের কোন বিজ্ঞানী 2021 সালে র্যামন ম্যাগাসেস পুরস্কার লাভ করে? তো অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্ন সাধারণত খুব কম আসবে। ম্যাগান রেমোসেস পুরস্কার 2021 এগুলা সাধারণত কম আসে। তারপরে যেহেতু আসে আমরা কিন্তু এটা পড়তে হবে। সো এটা পাইছিল হচ্ছে ডক্টর জামাল নজরুল ইসলাম। এবং মনে রাখবেন ডাক্তার জামাল নজরুল ইসলাম কিন্তু বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। তার অধীনে যতজন ছিল, সে যাদের সাথে পিএইচডি করছে বা তার ছাত্র অনেকেই আছে যারা কিন্তু নোবেল পুরস্কার পাইছে। বিশ্বের এমন কিছু কিছু দেশ আছে যেখানে ডাক্তার জামাল নজরুল ইসলামের বই কিন্তু পড়ানো হয়, মানে এতটাই জ্ঞানী ছিল। বাংলাদেশে কিন্তু একটা সম্পদ জামাল নজরুল ইসলাম। তিনিও অনেক কিছু আবিষ্কার করছেন। ইনফ্যাক্ট আমরা স্টিফেন হকিং এর কথা শুনি, স্টিফেন হকিং পর্যন্ত স্বীকার করে গেছে যে জামাল নজরুল ইসলাম যদি সহযোগিতা না করতো তাহলে আমি কিছু করতে পারতাম না, মানে সে যেগুলো আবিষ্কার করছে সেগুলো করতে পারতো না। সো ওভারঅলি জামাল নজরুল ইসলাম সে আছে কি একজন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানীদের একজন। সে র্যামন ম্যাগাসেস পুরস্কারে ভূষিত হয়েছে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। আমার পরের যে প্রশ্নটা আছে, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো 2020 সালের হালনাগাদ জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? মানুষ এভারেজলি কত বছর বাঁচে সেটা। তো গড় আয়ুটা আসলে ছিল ওই সময় 72.8 বছর, 72.8 বছর। এখন কিন্তু আর একটু বাড়ছে, এখন হচ্ছে 73.2 বছর। বর্তমানে 73.2 বছর আছে। এই বাড়ার কারণ, আগে মানুষের আয়ুষ্কাল ছিল 60 বছর, এখন বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবার যে উন্নয়ন। এখন একটা হসপিটালে গেলে আইসিইউ উঠাইছে, মানুষ সহজে মরতে চায় না, আইসিইউতে ভর্তি হচ্ছে, বিভিন্ন জায়গায় থাকতেছে, তারা কিন্তু সেইখানে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে। সো ট্রিটমেন্টে অসুখটাকে সুস্থ হচ্ছে। আগে একবার প্লেগ রোগ হলে, কলেরা রোগ হইলে তো পুরো এলাকা সাফ হয়ে যাইতো, বাট বর্তমানে কিন্তু আসলে সেই সবের কিছুই হচ্ছে না। ওকে, সো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের যে প্রশ্নটা আছে 25 নম্বর প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর বর্তমান নাম কি? বিডিআর, বিজিপি, বিএসএফ, বিএসএস। এখন আমাদের বিডিপি মানে বর্ডার গার্ড বাংলাদেশ ছিল, বর্ডার গার্ড বাংলাদেশ, বিডিআর বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি বর্ডার গার্ড বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বিজেপির নাম। এর আগে ছিল বিডিআর, বিডিআর। তো এই যে বিডিআর ছিল, তো একটা বিদ্রোহ হয়েছিল 2009 সালের দিকে ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহ হয়েছিল। এই বিডিআর বিদ্রোহের ফলে ওইখানে কিছু সৈন্য মারা যায়, এবং ওই বিদ্রোহের ফলে যে বিদ্রোহ হয়েছিল সেখানে আসছে নতুন করে সরকার বিডিআর কে কনভার্ট করে দিছে কি? বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশে কনভার্ট করে দিছে। সো বর্তমান নাম তাহলে কি? বিজেপি। এবার ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ আছে ইউএনএইচসিআর, শরণার্থী বিষয়ক সংগঠন। এই ইউএনএইচসিআর এর সদর দপ্তরটা কোথায় অবস্থিত এটা আমাদেরকে জানতে হবে। তো ইউএনসিএইচসিআর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএন থাকলে সেটা আছে নিউ ইয়র্কে অবস্থিত হয়। সো ইউএনসিএইচসিআর এর সদর দপ্তরটাও কোথায় অবস্থিত হবে? নিউ ইয়র্কে অবস্থিত। এবার আছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম যে সংবাদপত্রটা বের হয়েছিল সেটা হচ্ছে সমাচার দর্পণ। কি হবে সেটা? সমাচার দর্পণ। বেঙ্গল গেজেট এটা হচ্ছে বাংলার প্রথম, আছে বাংলার প্রথম পত্রিকা, তবে এটা রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। বাংলার প্রথম পত্রিকা, তবে এটা রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। তারপরে দেন আস্তে আস্তে আমাদের কি বাংলাদেশের মানে হচ্ছে পশ্চিমবঙ্গ আর আছে পূর্ববঙ্গ। আমরা পূর্ববঙ্গ যারা আছি যারা হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশের যে প্রথম যে এটা ছিল সেটা হচ্ছে রংপুর বাচ্চাটা ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম পত্রিকা। সো এখানে কয়েকটা কথা বলছি। এক আছে ইংরেজি ভাষায় রচিত বাংলার প্রথম পত্রিকা ছিল হচ্ছে
বেঙ্গল গেজেট। দ্বিতীয়ত বাংলা ভাষায় রচিত প্রথম পত্রিকা সমাচার দর্পণ। বাংলাদেশের প্রথম পত্রিকা হচ্ছে রংপুর বার্তা। সো এই পয়েন্টগুলা কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে, পত্রিকা থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে। সো পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্ন আছে, বাংলাদেশের বর্তমানে উপজেলা কয়টি? বাংলাদেশের বর্তমানে উপজেলা আছে 495টি। সো 495 হবে আসছে সঠিক উত্তর। এটা কিন্তু পরীক্ষায় অনেকবারই আসছে, এটা মনে রাখতে হবে। আর জেলা আছে কয়টি ভাইয়া? জেলা আছে 64টি। এই 64টির মধ্যে 61টি হচ্ছে লোকাল জেলা বলা যায় বা একেবারে সুন্দর জেলা, আর 3টি আছে পার্বত্য জেলা, অর্থাৎ ওই যে পার্বত্য অঞ্চলের পাহাড় টাহাড় আছে, পার্বত্য জেলা তাদেরকে নিয়ে গঠিত। এই 3টার মধ্যে আছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এদের আসলে জেলা পরিষদ নাই, তাদের নিয়ন্ত্রণটা অন্যভাবে হয়। আর এই 61টি জেলায় কিন্তু জেলা পরিষদ আছে। সো যেহেতু আছে আমার উপজেলা বলছে, উপজেলা আছে কয়টি? 495টি। আরেকটা জিনিস পড়ে রাখি, সেটা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল উপজেলা হচ্ছে শিবপুর উপজেলা। শিবচর 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 এটা অবস্থিত হচ্ছে মাদারীপুরে। বাংলাদেশের প্রথম ডিজিটাল উপজেলা হচ্ছে শিবচর, যেটা অবস্থিত মাদারীপুর জেলাতে, এটা মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নটা যাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করেন? অর্থাৎ বঙ্গবন্ধুর জন্ম উপলক্ষে একটা বঙ্গবন্ধু চেয়ার দিছে। কে কে দিছে একটু দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় জাদুঘর, আর আছে কি বাংলা একাডেমি। তো বাংলাদেশের যে বঙ্গবন্ধু চেয়ার এটা দিছে বেসিক্যালি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাবি তারা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করছে। তাই সঠিক উত্তরটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পে প্রধান সাহায্যকারী দেশ কোনটি? তো বাংলাদেশের যে মেট্রো রেল প্রকল্পটা হচ্ছে, বাংলাদেশের স্বপ্নের যে যাত্রা, সেই যাত্রায় সব থেকে বেশি সহযোগিতা করছে হচ্ছে জাপান। জাপানের একটা প্রতিষ্ঠান আছে যেটা সহযোগিতা করে, সেটা হচ্ছে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। এই জাইকা বাংলাদেশের যে মেট্রো রেল আছে সেখানে কিন্তু প্রচুর সহযোগিতা করে, এবং ইনফ্যাক্ট আরেকটা কাজে কিন্তু জায়গা সহযোগিতা করে, সেটা হচ্ছে আমাদের দেশের যে হসপিটাল ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যে যাবো আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় কিভাবে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট, এই কাজটাও করে থাকে হচ্ছে জাইকা। অর্থাৎ জাইকা আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায়, নতুন নতুন টেকনিক আনে। সো জাইকা হচ্ছে কি, তারা আমাদের প্রধান সহায়তাকারী দেশ, এটা জাস্ট মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের যে 31 নম্বর প্রশ্ন আছে সেটা একটু দেখি। নির্মীয়মান, ওই সময় আছে নির্মীয়মান ছিল, এখন তো নির্মিত হবে, নির্মীয়মান হবে না আর। পদ্মা সেতু রিক্টার স্কেলে ভূমিকম্প সহনশীল মাত্রা কত? অর্থাৎ কত মাত্রা পর্যন্ত ভূমিকম্প হইলে আমাদের পদ্মা ব্রিজটা আর ভাঙবে না? পদ্মার যে ব্রিজের ভাঙ্গার যে স্কেলটা আছে সেটা হচ্ছে 10 পর্যন্ত কল্পনা করা হয়, 1 থেকে 10। এর মধ্যে পদ্মা ব্রিজ আছে 9 পর্যন্ত, 9। এই 9 পর্যন্ত গেলে তার কিচ্ছু হবে না, তারপরে যদি যাই তাইলে সেক্ষেত্রে কিন্তু আসলে কি হবে, ভেঙে যাবে। সো এই জন্য মনে রাখতে হবে নির্মীয়মান পদ্মা সেতু রিক্টার স্কেলে ভূমিকম্প সহনশীল মাত্রা হবে হচ্ছে 9। সুন্দর করে মনে রাখতে হবে। সঠিক উত্তর আসবে কোনটা? ঘ, 9। দেন চলে যাই, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের সময়কাল কত? তো এসডিজি সম্পর্কে একটু বলি। জাতিসংঘ প্রত্যেক 15 বছর কেন্দ্রিক একটা প্রজেক্ট হাতে নেয়, প্রত্যেক 15 বছর কেন্দ্রিক, যে এই 15 বছর আছে এই হবে, যেমন আছে এর আগে ছিল আছে এমডিজি গোল, এসডিজি আর এমডিজি। এমডিজি আছে মিলিয়ন ডেভেলপমেন্ট গোল, আর এবার আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা অ্যাব্রিভিয়েশন কিন্তু আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এখন যেটা আসবে যে 15 বছর কেন্দ্রিক কেন্দ্রিক একটা প্রজেক্ট নেই, যেমন এমডিজি এটা নিছিল হচ্ছে 2000 থেকে 2015 সাল পর্যন্ত, এখন সেটা তো শেষ। তাহলে পরের যে প্রজেক্টটা নিছে সেটা হচ্ছে 2015 থেকে বা 2016 থেকে 2030, 2016 থেকে 2030। এখানে এসডিজির যে গোলটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 17টি। প্রশ্ন আসে এসডিজির গোল কয়টি? 17টি। এই 17টি গোলের মধ্যে 15টি হচ্ছে বাংলাদেশ সরকার সুপারিশ করছে। সুপারিশ বলতে দেশগুলোর কাছে চাই যে আমাদের আগামী 15 বছরের মধ্যে কি কি লক্ষ্য হওয়া উচিত। এখন প্রত্যেকটা দেশের কাছ থেকে যে সিদ্ধান্তগুলো চাই সেগুলো যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেয়। তো বাংলাদেশ সরকার যেগুলা দিছিল তার মধ্যে 15টি আছে গৃহীত হয়েছে, 17টি গোলের মধ্যে 15টি গৃহীত হয়েছে, 2টা হয় নাই। সো তাইলে মনে রাখতে হবে এসডিজির যে লক্ষ্যমাত্রা আছে সেটা কয়টি? 17টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার কিন্তু এটাও আসছে, তো মনে রাখতে হবে। ওকে, 33 নম্বর প্রশ্নে যাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কয়টি? বাংলাদেশ আর ভারতের মধ্যে অনেকগুলা নদী আছে, যেগুলা বাংলাদেশে ম্যাক্সিমাম নদী আছে যেগুলো আছে ভারত থেকে বাংলাদেশে আসছে,
কিন্তু কিছু নদী আছে আবার বাংলাদেশ থেকে ভারতেও গেছে, এরকমও কিছু আছে। তো সব মিলাই বাংলাদেশ আর ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কয়টি? সেটা হবে হচ্ছে 54টি। আর এই যে কুলিক কুলিক তারপর হচ্ছে গোমতী, এইসব নদীগুলা সাধারণত বাংলাদেশ থেকে ভারতে গেছে। কুলিক নদীটা বাংলাদেশ থেকে ভারতে যায় আবার বাংলাদেশে ফিরে আসছে, বাংলাদেশ থেকে ভারতে গেছে আবার ফিরে আইছে। সো মনে রেখো এই দুইটা নদী আছে বাংলাদেশ থেকে ভারতে গেছে, আর 54টি নদী আছে বাংলাদেশ আর ভারতের মধ্যে মিল রয়েছে বা অভিন্ন। পরের প্রশ্নে চলে যাই। 34 নম্বর প্রশ্নটা আছে, ঐতিহাসিক 7 মার্চের যে ভাষণ সেটা আনুমানিক কত মিনিট ছিল? অ্যাকচুয়ালি সঠিক ভাষণের যে কত মিনিট এটা কিন্তু কেউ বলতে পারে না। যেমন হচ্ছে 18 মিনিট বলে কেউ, 18 মিনিট হচ্ছে 20 সেকেন্ড বলে কেউ, বা 19 সেকেন্ড বলে কেউ, কেউ বলে 19 মিনিট। তো ডিস্টেন্স আছে, এই দুইটা নিয়ে কিন্তু আসলে একটু কনফিউশন আছে, দুইটা নিয়েই কনফিউশন আছে। তো বঙ্গবন্ধু আসলে এখানে দুইটা বিষয়, বঙ্গবন্ধু তার চেয়ার থেকে উঠলো এবং ভাষণ দিয়ে আবার চেয়ারে এসে বসলো, এই পুরা সময়টা লাগছিল হচ্ছে 23 মিনিট, পুরা সময়টা লাগছিল হচ্ছে 23 মিনিট। আর যে উঠাউঠি এইসব বাদ দিলে যদি মূল ভাষণে যায়, এটা বেসিক্যালি 18-19 দুইটার মধ্যে একটা কনফিউশন আছে। তবে টেনশন নেওয়ার কিছু নাই, এই অপশনটা দেখলে বুঝবো দিছে কি 10 মিনিট, 30 মিনিট, 5 মিনিট আর 19 মিনিট। তো দেখাই যাচ্ছে ভাইয়া এখানে 18 মিনিট দিয়ে তোমাকে কিন্তু পাজল করে নাই, 30 মিনিট দিছে, এটা কোনোভাবে 18 কাছে না, 5 দিছে 18 কাছে না, 10 দিছে এটাও বাদ, তাহলে আছে কি ভাইয়া? আছে 19 মিনিট। তাহলে এটা হবে সঠিক উত্তর। যেহেতু পাজল কিন্তু আপনাকে করবে না, খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে আমাদের এখানে খুব বেশি যে মানে যেটা নিয়ে আসলে ডিভাইডেশন আছে যে না ওইটা না এটা, সে ধরনের প্রশ্ন দিবে না। তো ওকে, সো মনে রাখতে হবে। তাহলে 19 মিনিট। 35 নম্বর প্রশ্নে চলে যায়, কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? অর্থাৎ বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছিল? তো সংবিধানের একটু ইতিহাস বলি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশে আসে 10 জানুয়ারি, আসার পর সরকারে তিনি সিংহাসনে বসেন বা যে মসনদ আছে সেখানে বসেন, বসার পরে তিনি হচ্ছে একটা কমিটি করে দেন যেটা হচ্ছে মানে সংবিধান তৈরি করবে। এই কমিটির সদস্য ছিল হচ্ছে 34 জন। এর সদস্য ছিল 34 জন, মুখ্য ছিল হচ্ছে ডক্টর কামাল হোসেন। একজন নারী ছিল, নাম হচ্ছে রাজিয়া বানু। এটা সর্বপ্রথম আসছে একটা সংবিধান তৈরি করে যেটাকে বলে খসড়া সংবিধান। এটা আসে হচ্ছে 12 অক্টোবর। খসড়া সংবিধান আসে হচ্ছে 12 অক্টোবর। 12 অক্টোবর এটা আসে, এবং লাস্টে যেটা দেখা যায় যে 12 অক্টোবর আসার পরে আমাদের যে সংবিধানটা তো সংসদে পাশ হওয়া লাগবে, এই সংবিধানটা সংসদে পাশ হয়েছিল হচ্ছে 4 নভেম্বর। সংবিধানটা পাশ হয় কবে? 4 নভেম্বর। এবং এই জন্য 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। সংবিধান দিবস। এবং দ্বিতীয় যে বিষয়টা এখানে পড়তে হবে সেটা হচ্ছে এটা কার্যকর হয়েছিল কবে? 4 নভেম্বর কার্যকর হয়েছে, কিন্তু এক বছরের মধ্যে আসলে কি ইচ্ছা মতো সবকিছু হয়েছে, কোনো নিয়ম নীতি নাই যে একজন মানুষ কি করতে পারবে, একজন মানুষকে আমি কি দিব, রাষ্ট্র হিসেবে আমি তাকে কি দিব, বা আমার রাষ্ট্রের গুণাবলী কি হবে, এটা কি ইসলামিক হবে নাকি গণতান্ত্রিক হবে নাকি হিন্দুতান্ত্রিক হবে, কোনভাবে হবে, এই বিষয়গুলো কিন্তু কোনো কিছুই লেখা ছিল না। লাস্টে যায় যখন হচ্ছে 4 নভেম্বর পাশ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু কার্যকর হয়েছিল বিজয় দিবস থেকে, ওই বছরের বিজয় দিবস থেকে 16 ডিসেম্বর 1972 সাল থেকে। তাই সঠিক উত্তরটা আসবে ক, 16 ডিসেম্বর 1972। এই তারিখ থেকে আমাদের সংবিধানটা কার্যকর হয়। এবার চলে আসি 36 নম্বর প্রশ্নে, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? তো ইউরোপের যে দেশগুলো আছে তাদের সমন্বয়ে যে সংগঠনটা আছে তার নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগে প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন মুদ্রা প্রচলিত হলেও বর্তমানে তারা কিন্তু সবাই একটা মুদ্রা ইউজ করে, অর্থাৎ তারা চাইলে এক দেশ থেকে আরেক দেশে যেয়ে ওইটা ব্যবহার করতে পারবে, সেটা হলো ইউরো। ইউরোপীয় ইউনিয়নের ইউরো নাম থেকে, ইউরো, ওদের মুদ্রাটার নাম কি? ইউরো। এটা সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্ন চলে যায়, দেখি পরে কি বলতে হচ্ছে। সো পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব থেকে বেশি অবদান যারা রাখছে সেই দেশটার নাম হচ্ছে ভারত। তৎকালীন সময়ে ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। মনে রাখতে হবে এটা, ইন্দিরা গান্ধী ছিলেন
তৎকালীন সময়ে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী। এবং সেই সঙ্গে সঙ্গে যদি জ্যোতি বসু, জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ী তারা কিন্তু আসলে ছিলেন না। অটল বিহারী বাজপেয়ী তো পরে হয়েছে, জওহরলাল নেহরু আগে ছিল, জ্যোতি বসু সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল। সো এইগুলা তারা কি, তারা কিন্তু আসলে প্রধানমন্ত্রী ছিল না। সো এই জন্য আসলে মনে রাখতে হবে যে ইন্দিরা গান্ধী এই ব্যক্তিটা বা এই মহিলা ছিলেন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী, এবং তিনি কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা করছে। প্রায় 1 কোটি শরণার্থী কিন্তু আমাদের ভারতে চলে গেছিল, এবং তাদের কিন্তু সহযোগিতা করছে কে? ভারত। এই ভারত সহযোগিতা করছে, যে খাওয়া পড়া, এখন যেমন রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিছি, এই যে 10 লাখ রোহিঙ্গা তাদেরকে আশ্রয় দিছে কে? আমাদের দেশই তো দিছে, বাংলাদেশই তো দিছে। এরকম ভাবে ভারতে কিন্তু 1 কোটি চলে গেছিল। ওকে, তো দেখি স্বাস্থ্য বাতায়নের জরুরি সেবা নাম্বার কোনটি? অর্থাৎ স্বাস্থ্য বাতায়নের একটা জরুরি সেবা নাম্বার থাকে, যেমন হচ্ছে আমাদের জাতীয় জরুরি সেবা হচ্ছে জাতীয় জরুরি সেবা, যে কোনো কাজে, স্বাস্থ্য না খালি জাতীয় জরুরি সেবা যদি বলে সেক্ষেত্রে আমরা বলে থাকি 999-এ ফোন দিতে। এটা খুবই কমন একটা শব্দ, 999, এটাই কল দেন, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো কিছু পাবেন। অ্যাম্বুলেন্স দরকার ফোন দেন, পেয়ে যাবেন। পুলিশ দরকার ফোন দেন, পেয়ে যাবেন। ঠিক একইভাবে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে স্বাস্থ্য বাতায়ন, এখানে আপনি স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেন, সেটা হচ্ছে 16263 এই নাম্বারটা, এবং এই নাম্বারের বা কোড ডায়াল গুলা থেকে প্রশ্ন কিন্তু আসে। সো এটা কিন্তু মনে রাখতে হবে, 16263। নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত? তো বাংলাদেশে অবস্থিত দুইটা সংগঠনের সচিবালয় আছে বাংলাদেশে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে সিরডাপ, আর এটা হচ্ছে বিমস্টেক। এই দুইটা দেশের মানে সংগঠনের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে অবস্থিত। যেমন সার্ক আছে, বা সার্কের কোথায় আমরা সবাই মোটামুটি জানি, সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। ন্যাম, ন্যাম মানে হচ্ছে যে জোট নিরপেক্ষ, এটা হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়াতে অবস্থিত। ওয়াইসি, ওয়াইসি হচ্ছে ইসলামী সংগঠন, অর্থাৎ ইসলামী সহযোগী সংগঠন কর্পোরেশন। সো এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত। রিয়াদ, সৌদি আরবের রিয়াদ, সৌদি আরব। আর লাস্টে যেটা রয়েছে বিমস্টেক, এটা হচ্ছে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, বিমস্টেক। এটা সুন্দর করে মনে রাখতে হবে, উপসাগরীয় যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে এই সংগঠনটা। তাই বিমস্টেক ঢাকা শহরে অবস্থিত। সো পরের প্রশ্নে চলে যায়। আমাদের পরের যে